বাস্তবতা কি গল্পের চেয়েও ভয়ঙ্কর হতে পারে? একজন লেখক যিনি তার কলম দিয়ে হাজারো রহস্য সৃষ্টি করেছেন, শেষমেশ নিজেই পরিণত হলেন এক অমীমাংসিত রহস্যে। সেই রাতে ঠিক কী ঘটেছিল তার সাথে? এটি কোনো সাধারণ মৃত্যু নয়, এটি একটি ঠান্ডা মাথার খুন। আরমান চৌধুরী বাংলা সাহিত্যের থ্রিলার জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন নিভৃতচারী, থাকতেন শহরের কোলাহল থেকে দূরে। তার প্রতিবেশী এবং পাঠকদের কাছে তিনি ছিলেন একজন শান্ত মানুষ। কিন্তু এই শান্ত মানুষটির জীবনে এমন কি গোপন শত্রু ছিল যে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইল? ঝড়ো রাত, ঘড়িতে তখন ৩:১১। পৃথিবীর অনেক আশ্চর্যজনক ঘটনাই এই রাত ৩টায় ঘটে। ঠিক তেমনই আজও কিছু ঘটল। সকালে ভোরের আলো ফুটল। নিজ বাসাতেই পাওয়া গেল লেখক আরমান চৌধুরীর নিথর দেহ। পুলিশ আসলো, ফরেনসিক টিম আলামত সংগ্রহ শুরু করল। কিন্তু ঘটনার পর থেকেই আরমান চৌধুরীর কেয়ারটেকার মারুফকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন জনপ্রিয় লেখকের মৃত্যুতে প্রশাসন উঠে পড়ে লাগল। বাসার আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করা হলো, কিন্তু কেয়ারটেকার মারুফ ছাড়া বাসার ভিতর কাউকেই ঢুকতে দেখা গেল না। পুলিশ সন্দেহভাজনদের তালিকা ছোট করতে শুরু করল। খুব দ্রুতই ফরেনসিক ল্যাব থেকে রিপোর্টও চলে আসলো। ফিঙ্গারপ্রিন্ট, সিসিটিভি ফুটেজ, হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া আর প্রতিবেশীদের স্বীকারোক্তি, সব মিলিয়ে বারবার একটা নামই উঠে আসছে, তা হলো কেয়ারটেকার মারুফ। পুলিশের কাছে এখন তাকে খুঁজে বের করা গুরুত্বপূর্ণ হয়ে উঠল। তবে কেয়ারটেকার মারুফকে খুঁজে পেতে পুলিশের তেমন বেগ পেতে হয়নি। সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঢাকার শেষ প্রান্তে এক বস্তিতে মারুফকে শনাক্ত করল গোয়েন্দা পুলিশ। 23শে জানুয়ারি 2026 দরজা ভেঙে পুলিশ গ্রেফতার করল কেয়ারটেকার মারুফকে। মারুফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে সচরাচর সব ক্রিমিনালের মতো সেও আরমান চৌধুরীর হত্যার বিষয়টি অস্বীকার করছে। তার ভাষ্যমতে, ওই দিন রাতের বেলা হঠাৎ করে উপরতলা থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো বই মেঝেতে পড়ে গেছে। স্যার এমনিতেই একা থাকতে ভালোবাসেন, তাই উপরে গিয়ে দেখার সাহস করি। এরপর রাত বাড়তেই শুরু হলো ঝুম বৃষ্টি। ঘন ঘন বজ্রপাতের শব্দে ঘুম ঠিক মতো আসছিল না। ঠিক সেই সময় খেয়াল করলাম ডাইনিং রুমে কারো হাঁটার শব্দ। স্যার প্রায় রাতে একা একা ছাদে কিংবা ব্যালকনিতে পায়চারি করতেন, তাই ধরে নিলাম তিনিই হাঁটছেন। এই ভেবে আমি আর গুরুত্ব দিলাম না। কিছুক্ষণ পর চোখ বুজে এলো। এরপর কি ঘটেছিল আমি আর কিচ্ছু জানি না। পরদিন সকালে প্রতিদিনের মতো স্যারের রুমে চা নিয়ে ঢুকতেই যা দেখলাম তাতে আমি হতভম্ব হয়ে যাই। টেবিলের পাশে মেঝেতে পড়ে আছে স্যারের নিথর দেহ। পুরো ঘর এলোমেলো, যেন ভেতরে ভীষণ কিছু একটা ঘটে গেছে। কয়েক মুহূর্ত আমি বুঝতেই পারছিলাম না কি করব, কাকে ডাকব। অবশেষে থানায় ফোন করে খুনের খবর দিই। কিন্তু তারপরই মাথায় ঢুকে যায় ভয়, যদি সবাই আমাকেই সন্দেহ করে। এই আতঙ্কে কিছু না ভেবেই আমি সেখান থেকে পালিয়ে যাই। কনস্টেবল মারুফ কথা শেষ করার পর পুলিশ তার দিকে একটু ঝুঁকে এসে বলল, বাহ, চমৎকার স্ক্রিপ্ট তো আপনার। মনে হচ্ছে কোনো থ্রিলার মুভির ডায়লগ শুনছি। তা নেটফ্লিক্স কি আপনাকে রাইটার হিসেবে হায়ার করেছে? যা শোনালেন তাতে আমি তো মুগ্ধ। তবে গল্পটা কতটুকু সত্যি আর কতটুকু আপনার কল্পনা সেটা তদন্তেই প্রমাণ হবে। পার্সোনালি আমার কাছে কিন্তু আপনাকে খুনি হিসাবে একদম পারফেক্ট মনে হচ্ছে। তবে আপনার কপাল ভালো যে স্যার এখনই সেটা বিশ্বাস করছেন না। সত্যিই মারুক সাহেব, আপনার ভাগ্যটা বেশ জোরদার। তাহলে আজ উঠি, আর সাবধানে থাকবেন। ভয় কি একজন মানুষকে অপরাধী বানিয়ে দেয়, নাকি এই ভয়েই ঢাকতে চেয়েছিল আরও বড় কোনো সত্য? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই পুলিশ খতিয়ে দেখতে শুরু করে লেখকের অতীত, তার লেখা এবং তার শত্রুদের তালিকা। এই কেস শুধু একটি খুনের গল্প নয়, এটা ভয়,
সন্দেহ এবং সত্য লুকিয়ে রাখার একটা মানবিক ট্র্যাজেডি। পরের অংশে আমরা জানব লেখকের লেখার ভেতরে লুকিয়ে থাকা একটি নাম, যেটা পুরো কেসটাকে উল্টে দেয়। দ্বিতীয় পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি।